আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামুন রশিদ ডান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের আমার ব্লগটা হচ্ছে যে বিএফএস গ্লোবালে মানুষের আত্মনাদ। সো কি পরিমাণের আত্মনাদ আজকে এই ধরনের আজকে ব্লগটা আজকে আর কি এটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। দেখেন বা আমার যেসব ব্লগ করি আর যেসব ভিডিও আমি বানাই এগুলো কিন্তু প্রত্যেকটা অথেন্টিক একদম 100% প্রুফ সহ আমি ভিডিওগুলো কিন্তু বানায় রাখি। সো কারণ আমি একজন একটা ভুক্তভোগী, যদি আমার মতো আর 10 জন যদি না ভুক্তভোগী হয়, সো এরকম চিন্তা ভাবনা রেখে আর কি আমি ভিডিওগুলো বানাই। সো আমি এরকম ভুলভাল কন্টেন্টও কারো দিন আর ভুলভাল উল্টাপাল্টা কথা বলে কাউকে একদম মন মানসিকতা কারো খারাপও করতে চাই না। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর ভিডিওটা দয়া করে পুরোটা দেখার চেষ্টা করবেন। আমি গতকাল ভিএফএস গ্লোবালে গেছিলাম, মানে ভিএফএস গ্লোবাল নাফি টাওয়ার, এখানে নাফি টাওয়ারে গেছিলাম। ওইখানে যাওয়ার পর দেখি হাজার হাজার মানুষ আর কি এইভাবে রাস্তায় দাঁড়ায় রয়েছে, মানে তারা করতেছে, মানববন্ধন করতেছে। সো এটা কিন্তু একটা বহুত একটা খারাপ দিক, কিন্তু খারাপ দিক আমি আপনি দেখতেছি, ঘরের মধ্যে বসে আমি আপনি দেখতেছি। কিন্তু যারা ওইখানে গেছে কারণ কোনো না কোনো একটা কারণে গেছে, দেখেন একটা ফ্যামিলি কিন্তু একটা মানুষ একটা ফ্যামিলি চালায়, তার কিন্তু অনেক কষ্ট করতে হয়। দেখেন একজন মানুষ সৌদি আরব থাকে বা কুয়েত কাতার যেখানেই থাকে, সেখান থেকে যদি আসার পর সে 7-8 মাস বা 1 বছর বা 12 মাস বসে থাকে বা 2 বছর বসে থাকে, তার ফ্যামিলি চালানো কিন্তু তার পক্ষে অনেক কষ্টকর হয়ে যাবে। সো এটা আমি আপনি বলতেছি কেন তারা মানে আন্দোলনটা করতেছে বা মানববন্ধন কেন করতেছে, এটা আমি আপনি বলতেছি, কিন্তু তাদের মানে যে কমপ্লেন, তাদের যে মনের আঘাতগুলো ব্যথাগুলো এগুলো আমি বুঝতে পারবো না। সো যদি এইসব ধরনের যদি কেউ বুঝতে চান অবশ্যই সেখানে যান, নাফি টাওয়ারে যান, প্রত্যেকটা মানুষের মানে আবেগের কথাগুলো শোনেন, অবশ্যই বুঝতে পারেন। আমি তো আর এরকম বড় বড় কোনো নিউজ করতে আসি নাই, বা সময় টিভি, ওখানে অনেক বড় বড় টিভি রিপোর্টার গেছিল। সো আমি সেরকম ভাবে কারো রিপোর্টার ভাবে যাইনি বা রিপোর্ট করি নাই। দেখেন আমি একটা নাফি টাওয়ারে গেছিলাম, ওখানে যে আজকে মানে মানববন্ধন হয়েছে, সেই মানববন্ধনের একটা ভিডিও আর কি আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখেন ভিডিওটা, ঠিক আমি এই পাশে দিয়ে দিব। সো এটা দেখেন, সাউন্ডগুলো আমি মিউট করে দিব। সেখানে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এই দেখেন এই ভিডিওগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওর ভিতরে প্রত্যেকটা মানুষের আবেগ আছে, প্রত্যেকটা মানুষের দুঃখ আছে। একটা মানুষ সৌদি আরব থেকে আসছে, প্রায় 8 মাস হয়ে গেছে, তার সৌদি আরবে যাওয়ার কিন্তু রাস্তা বন্ধ হয়ে গেছে। আমিও কিন্তু সৌদিতে ছিলাম, প্রায় 8 বছর আমি সৌদিতে ছিলাম, ঠিক আছে। মানে আমি আপনাদের কথাগুলো বুঝাইতে পারতেছি, একটু কথাগুলো বুঝেন। এই মানুষগুলো সৌদিতে ছিল, কেউ কুয়েতে ছিল, কেউ কাতারে ছিল, মানে এরকম মিডল ইস্ট থেকেই ভালো একটা রাষ্ট্রে যাওয়ার জন্য তারা এই উদ্যোগটা নিছে। কিন্তু তারা কি জানতো যেটার পিছনে আজকে তাদের এই দশাটা হবে বা তাদের ফ্যামিলি চালানোটা মুশকিলে, যারা মিডল ইস্টে থাকে তাদের ফ্যামিলি চালানো কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়। এটা যারা থাকে অন্তত তারাই বুঝতে পারবে যে ফ্যামিলি চালানোটা কত কষ্টকর মিডল ইস্টের মতো একটা জায়গার মধ্যে থাইকা। সবার কথা বলতেছি না, মানে বেশিরভাগ মানুষের কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় মিডল ইস্টে থাকা যে ফ্যামিলি চালানোটা অসম্ভব হয়ে যায় আর কি। তারা এই ধরনের ফ্যামিলি চালানোর জন্য মিডল ইস্ট থেকে যখন একটা ভালো রাষ্ট্রে যাওয়ার উদ্যোগ নিছে, তখন তারা সব ডকুমেন্টসগুলো নিছে। নেওয়ার পর যখন ইতালিতে এম্বাসি ফেস করছে, এখন পর্যন্ত তাদের 8 মাস 9 মাস বা কারো 2 বছর হয়ে গেছে পাসপোর্ট জমা দিয়ে রাখছে, এখন পর্যন্ত কিন্তু তারা পাসপোর্ট পায় নাই। দেখেন এখানে কত মানুষ মানববন্ধন করতেছে, হাজার হাজার মানুষ কিন্তু মানববন্ধন করতেছে, এখন পর্যন্ত তারা পাসপোর্ট পায়নি। একটা ফ্যামিলি চালানো কিন্তু অনেক কষ্টকর। এই তারা এতদিন পর্যন্ত আসছে, এখন তাদের হাতে টাকা কম হয়ে গেছে বা টাকা কম হয়ে গেছে, এটা কিন্তু বড় কথা না। আপনারা ভিডিওগুলো পুরোটা দেখলে হয়তো বুঝতে পারবেন, সবগুলো কথা কিন্তু মিউট করে দিছি। সো ওই ভিডিওর কথা আমার কথা কিন্তু একটা হজবরল হয়ে যাবে, টাকার কথাটা কিন্তু বড় কথা না। দেখেন এই যে 15 লাখ 20 লাখ মানুষ 25 লাখ দিয়েও যাইতেছে, বা আগে কিন্তু সবাই টাকা জমা দিয়ে রাখছে। একটা মানুষ যদি 15 লাখ 10 লাখ টাকা করে যদি এক জায়গায় জমা দিয়ে রাখে, কয়টা মানুষের ওখানে টাকাগুলো ক্যাশ টাকা আছে? এটা আমার বলেন, যে কয়টা মানুষের ওখানে টাকাগুলো ক্যাশ টাকা আছে? বেশিরভাগ মানুষের কিস্তিতে নেওয়া বা লোনে নেওয়া বা যেই হোক, বা কারো কিন্তু নিজের ক্যাশ টাকা না। এতগুলো অ্যাবিলিটি কিন্তু অনেক মানুষের খুব কম থাকে। যারা মিডল ইস্টে থাকেন হয়তো 2 লাখ 4 লাখ 5 লাখ নিছেন, আর কিছু টাকা এদিক ওদিক নিছেন, কিন্তু কিস্তি আলাদা তো বুঝবে না যে আপনার এই টাকাটা কি করছেন না ওই লাগাইছেন বা কিভাবে খরচ করছেন, এটা কিস্তি আলাদা বুঝবে না। সো এটাই ভাই, যার মনের ব্যথা সেই বুঝে। সো এই জন্য তাদের আজকে এই আত্মনাদটা, যে এখন পর্যন্ত তাদের যে এই কাগজগুলো জমা দিছে, পাসপোর্টগুলো জমা দিছে, এখন পর্যন্ত কোনো রেফারেন্স আসতেছে না, কোনো প্রসেসিং হচ্ছে না, বা কি আসলে বিষয়ে কোনো কিছু জানতে পারতেছে না। বছরের পর বছর এই পর্যন্ত ঘুরে বসে আছে। আর যারা মিডল ইস্টে থাকেন, সৌদি আরবে থাকেন যারা বেশিরভাগ, তারা ভালো করে জানেন যে সৌদি আরবে যদি এক্সিট ছাড়া যদি কেউ ছুটিতে আসেন, তারা যদি ছুটিতে এসে যদি না যান, নেক্সট 5 বছরের মধ্যে কিন্তু তারা যেতে পারবেন না। এটা কিন্তু কোনো বানোয়াট নিউজ না, আমি নিজে এই নিউজটা করতেছি, কারণ আমি কিন্তু সৌদিতে ছিলাম, এই জন্য আর কি আমি নিউজটা জানি। এটা কিন্তু কোনো বানোয়াট নিউজ না বা মিথ্যা কোনো কথা না। যারা সৌদিতে আসছেন ছুটিতে, যদি ছুটিতে আসার পর যদি না যান, তারা নেক্সট 5 বছরের মধ্যে যেতে পারবেন না।
সো একটা মানুষ কতটা রিস্ক নেওয়ার পর যখন এই বাংলাদেশে আসার পর যদি ভুক্তভোগীভাবে ইতালি এম্বাসির মধ্যে যে মানে একটুখানি ঘোরাঘুরি করতেছে, এটা কিন্তু একটা জোর দাবিদার জানাই আমরা সবাই। যদি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যদি ভিডিওটা অনেক দূর পর্যন্ত যেতে পারে। সো এটাও কিন্তু একটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবার একটা আত্মনাদ, মানে সবার একটা চাহিদা, যদি এই সমস্যাটা যদি সমাধান করে দিতে পারে, আমার আপনার সবার কিন্তু যে প্রবলেমটা সমাধান হয়ে যাবে। দেখেন যারা রেমিটেন্স যোদ্ধা, তারা কিন্তু এই যে অনেক হাজার হাজার লাখ লাখ মানুষ যে এক দেশের থেকে আসার পর এখানে স্থগিতভাবে বসে রয়েছে, তাদের কিন্তু যে আয় রোজগারের যে ব্যবসাটা, মানে আয় রোজগারের যে পরিস্থিতিটা কিন্তু এখন স্টপ হয়ে রয়েছে। অনেক মানুষের ফ্যামিলি একটু বড়, 4-5 জনের ফ্যামিলি, তাদের এই যে মিডল ইস্টে থাকার পর আসার পর ছুটিতে আসার পর তাদের যে ধরনের আয় রোজগারটা কিন্তু টোটাল বন্ধ। তাদের একটা কঠিন পরিস্থিতি হয়ে, তাদের এইদিক ওদিক ঋণগ্রস্ত হয়ে গেছে। তারপর 15-20 লাখ কিন্তু দালালের কাছে দিয়ে রাখছে। দালাল কি বলে যে আমাদের তো কোনো প্রবলেম না, আমাদের ভিসা অরিজিনাল, সবকিছু অথেন্টিক, সবকিছুতে আমাদের ঠিক। কিন্তু এখন ইতালি এম্বাসি যদি ভিসা না দেয় তা আমাদের করণীয়টা কি, এটা কিন্তু দালালরা বলতেছে। সো ভাই এটা দালালদের কথা, কিন্তু এটাও আজ আমরা জানতে পারতেছি না যে ভিসাটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট না কি আসল বিষয়, এটাও কিন্তু আমরা জানতে পারতেছি না। এটা এম্বাসি আমাদের এটা কিন্তু ওনারা স্থগিত করে রাখছে, কবে নাগাদ দিবে এটাও বলতেছে না। সো আজকে এই হলো বিএপিএস গ্লোবালের যে মানুষের আত্মনাদ, এগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আর কি। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সো আজকের ভিডিওটা এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।